আপনাদের সকলকে পদ্মা সেতু থেকে স্বাগতম। পদ্মা সেতু টোল প্লাজার সামনে আছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যাচ্ছি কোথায়। আসলে যাচ্ছি হলো কুয়াকাটা। এখন ঢাকা থেকে ভিডিওটা কেন স্টার্ট করি নাই, অনেক রকম প্রশ্ন আসতে পারে। ঢাকা থেকে আসলে ভিডিওটা আমি কন্টিনিউ করি নাই, এটার একটা রিজন হলো আমার গাড়িতে একটু প্রবলেম দিছিল। প্রবলেম বলতে আমার গাড়ির তেলের ট্যাঙ্কিটা খুলতেছিল না, মানে একটু জ্যাম হয়ে গেছিলো, বৃষ্টিতে ভিজছিল ইদারিং, এই কারণে। সো তারপর আর কি করা, এখন এই অবস্থায় যাচ্ছি। এক বড় ভাই নাকি ওনাদের এলাকায় সার্ভিসিং সেন্টার আছে, ওইখানে খোলাবে। পদ্মা সেতু টোল দিচ্ছি 100 টাকা। মানে আমার ট্যুর পার্টনাররা সব পিছনে পড়ে আছে, যারা ঢাকা থেকে আসছে। আমি আগে চলে আসছি। ওনারা অবশ্য লং ট্যুর করে ওরকম অভ্যস্ত না। আর কিছু ভাই ব্রাদার, যেহেতু ঈদের পরে যাচ্ছি, ঈদের 10 থেকে 15 দিন পর, সো এই কারণে ওনারা দেশে ছিল। ওনাদের বাসা হলো ফরিদপুর। ওনারা বাঙ্গা মোড়ে অপেক্ষা করতেছে, ওখান থেকে ওনাদের সাথে অ্যাড হব। ওনারা আর কি বলেছে আপনি চলে আসেন, বাঙ্গার মোড়ের এদিক মিস্ত্রি পাবো। সো খুলে বাঙ্গার মোড়ের এদিক মিস্ত্রি পাবো, আমরা এখান থেকে খুলে নিতে পারবো। আমি অবশ্য 6:30টার দিক বের হয়েছি ঢাকা থেকে। এটা নিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঢাকা গুতাগুতি করেছি। তারপর কোনো কাজ হচ্ছে না। আমি একবার চিন্তা করছি ট্যুরে যাবই না, কারণ কুয়াকাটা যাব, এখনই এক টাঙ্কিটা খুলতেছে না, আবার রাস্তায় যদি তেলের প্রয়োজন হয় কোথা থেকে পাবো। পরে ওনারা বলতেছে আপনি চলে আসেন, এত সকালে তো এইদিকে মিস্ত্রি পাবেন না, আমরা চেষ্টা করব আমাদের এই দিক থেকে মিস্ত্রি নিয়ে আপনাকে খুলে দেওয়ার জন্য। দেখি এখন বাঙ্গা যে যদি বাঙ্গা থেকে খুলতে পারি তো খুললাম, না হলে তো আবার ঢাকা ব্যাক করতে হবে। আশা করি বাঙ্গা থেকে মিস্ত্রি খুলতে পারবে। মানে বৃষ্টিতে ভিজার কারণে সুজুকি মনোটন আমি ইউজ করেছি, এরকম সমস্যা ভাই আমার পড়ি নেই। আর সুজুকি এসএফে যদি এরকম সমস্যা আমি জানতাম যে এরকম একবার আপনার বৃষ্টিতে গাড়ি ভিজাইলেই দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে ট্যাঙ্কি খোলা যায় না, তাহলে সুজুকি এসএফ আমি কখনো কিনতাম না। একটা বাইক কিনে যদি 100% সন্তুষ্ট না থাকা যায়, 100% ভাবে বাইকটা না ইউজ করা যায়, তাহলে আসলে এটার কোনো মানে হয় না। আমার নিজের কাছে এটার কোনো ব্যক্তিগত মনে হয় না যে মানে। আমি আসার আগে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অনেক জায়গায় দেখতেছি যে ভাই উঠতে পারবেন না তো, পিছনে ব্যাগ আছে। উনি অবশ্য ব্রিজটা পার হবে, আমার পিছনে বড় একটা ব্যাগ বাঁধা। যেহেতু ট্যুরে যাচ্ছি, কাপড় টাপড় নিতে হবে। আমার কাপড়ের সাথে আমার এক ট্যুর পার্টনারের কাপড়ও আছে, সেই কারণে ওনারে বললাম ভাই উঠতে পারবেন না তো, ব্যাগ বাঁধা আছে। সেই কারণে আর কি আরামসে যাচ্ছি, কারণ আমার ট্যুর পার্টনাররা ছিল 2 জন, ওনাদের ওইখানে ব্যাগ বাঁধার কোনো অপশন নেই। এই কারণে আমি আর কি ব্যাগটা বেঁধে নিলাম আমার পিছনে। সো 2টা ব্যাগ থাকার কারণে বাইক এখন কোনো মতেই ওঠানো যাবে না। আর আমার এখানে ম্যাকবুক আছে, বিভিন্ন গ্যাজেট আছে। সো এই কারণে কোনো প্রশ্নই আসে না যে ম্যাকবুকের উপরে বসে একজনকে পদ্মা পার করব। ওনারা অবশ্যই পদ্মা সেতুতে কাজ করে, সো ওনারা পার হয় এইভাবেই। আমি অনেক ভিডিওতে দেখছি যে মানুষের বাইকে সিগন্যাল দিয়ে উঠে তারপর পদ্মা ব্রিজ পার হয়। যাই হোক, যাচ্ছি, দেখা যাক বাইকের ট্যাঙ্কিটা খুলতে পারি কি না। বাইকের যদি ট্যাঙ্কিটা খুলতে পারি তাইলে অনেক ভালো হবে, সম্পূর্ণ রাস্তা যেতে পারবো। আর না হলে যতটুকু তেল আছে আমি আবার বাঙ্গা থেকে ব্যাক করতে পারবো, প্যারা নাই। কারণ আমি না হলে এত বড় রিস্ক নিব না যদি বাইকের ট্যাঙ্কি না খুলতে পারি। মানে লক হয়ে গেছে, জাস্ট আপনার কালকে একটু বৃষ্টিতে ভিজেছিল, ঢাকায় একটু কালকে বৃষ্টি হয়েছিল আমি যখন ভিডিওটা তৈরি করতেছি এর আগের দিন। তো তখন আমি একটু কাজে গিয়েছিলাম এক জায়গায়, ওই জায়গায় গাড়িটা রেখে দিয়েছিলাম বাসার নিচে, গ্যারেজ ছিল না ওই বাসায়। এই কারণে আর কি আপনার প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে গাড়ি ভিজার পরে আমার মনে হচ্ছে গাড়িতে হালকা জং পড়েছে, জং পড়ার কারণে এরকম সমস্যা হয়েছে। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু, যদি খোলা যায় তো যাব, না হলে আপনাদের এনজয় করেন জাস্ট পদ্মা সেতু। আশা করি খোলা যাবে। পদ্মা সেতু কিন্তু এর আগে যখন উদ্বোধন হয়েছিল তখন কত জল্পনা কল্পনা, হায় হায় পদ্মা সেতু অফ করে দিবে, পদ্মা সেতু বাইকারদের জন্য রাখবে না, বাইকারদের চলাচল বন্ধ করে দিবে। আমি আসার আগেও বিভিন্ন নিউজ দেখতেছিলাম যে বাইক নাকি পদ্মা সেতুতে বন্ধ, তো বাইক নাকি পদ্মা সেতুতে চলতে দেয় না। পদ্মা সেতুর স্পিড জানি কত, 40। আসলে 40 স্পিডে পদ্মা সেতু চালায় কোনো ফিল পাওয়া যাবে না। ওই যে দেখেন আমার সামনে যে বাসটা গেছে ওইটা 100+ স্পিড। সেই কারণে বলতেছি পদ্মা সেতুতে 40-50 স্পিডে চালায় কোনো ফিল পাওয়া যাবে না। পদ্মা সেতু যদি চালাইতে হয় আপনার 80+ স্পিডে চালাতে হবে, 70+ স্পিডে চালাতে হবে, না হলে কোনো ফিল পাওয়া যাবে না।
আর বাসের যদি আপনার সাথে পাল্লা না দিতে পারেন, দেখা যাচ্ছে বাসের বাতাস আসলে বাইক কিন্তু অটোমেটিক কাঁপে। যারা বাইক চালায় অবশ্য আমার সাথে একমত হবেন, অবশ্য যারা বাইক চালায় না, দেখা যায় শখে 1-2 দিন চালায়, তারা অবশ্য নাও জানতে পারেন। তো বাসে যখন বাতাসটা আসে তখন কিন্তু বাইক অটোমেটিক কাঁপে। এই কারণে আর কি চেষ্টা করবেন বাসের সাথে পাল্লা দিয়ে চলার জন্য। আর হাই রোডে তো দেখা যাচ্ছে ঘাবড়ানোর কিছুই নেই। বাংলাদেশের হাই রোডগুলো অত একটা ডেঞ্জারাসও না, শুধু বাসগুলো ডেঞ্জারাস। হাই রোডগুলো ঠিক আছে, বাংলাদেশের ঢাকা সিলেট মহাসড়ক বাদে সমস্ত মহাসড়কগুলোই বাংলাদেশের 100% ওকে। শুধু ঢাকা সিলেট মহাসড়ক হলো সবচেয়ে খারাপ বাংলাদেশের ভিতরে বর্তমানে, আমি যখন ভিডিওটা তৈরি করতেছি। এরপর আপনারা যদি 2-1 বছর পর দেখেন তাহলে তো ঢাকা সিলেট হাইওয়ে আশা করি আল্লাহ ভালো করে দিবে। এখন আল্লাহ ভালো ছাড়া তো হবে না, কারণ আমাদের দেশে কোনো কিছুই তো নিজস্ব ব্যক্তি স্বাধীনতা বা নিজস্ব ব্যক্তি সত্তা দিয়ে হয় না। আর পদ্মা সেতুর উপরে আমি বাইক চালিয়ে একটা ফিল পাচ্ছি। এর আগে অনেকবার বাইক চালানো হয়েছে পদ্মা সেতুর উপরে, কিন্তু ভিডিও আপলোড করা হয় না। আমার ইউটিউব চ্যানেল মনে একটা ভিডিও পাবেন। তো পদ্মা সেতুর উপরে বাইক চালিয়ে আমি এতটুকু ফিল করতে পারছি, বাইকের কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস লাগে। তো বাতাসের কারণে বাইক কিন্তু দেখা যাচ্ছে আপনার যারা একটু নতুন ড্রাইভার আছে, ব্যালেন্সলেস হওয়ার চান্স কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। আর অবশ্যই লং ট্যুরের সময় লুকিং গ্লাস বা লুকিং মিররগুলো একটু ফলো করবেন, না হলে কিন্তু দেখা যাচ্ছে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো সামনে দেখা যাচ্ছে পুলিশ আছে, তারাও যে আবার স্পিড গান নিয়ে থাকে, পরবর্তীতে আমাকে যদি আবার সামনে ধরে মামলা দিয়ে দিবে। আমি চাই না রাস্তাঘাটে সকাল থেকে বাস খেয়ে যাচ্ছি, এখন আবার বাস খাওয়ার জন্য। সকাল থেকে বাস খেয়ে যাচ্ছি বলতে সকাল থেকে কিন্তু একটা না একটা সমস্যা আমার সাথে হচ্ছে। হঠাৎ করে বাইকের তেলের ট্যাঙ্কিটা খুলতেছে না, নতুন বাইক অনলি 4000 কিলোমিটার চলছে, এখনই বাইকের তেলের ট্যাঙ্কি খুলতেছে না। তাহলে সুজুকির সার্ভিস বাংলাদেশে কেমন অনেকে চিন্তা করেন। আশা করি অনেকে সার্ভিস আমার থেকে বেটার পান। হয়তো আমার এটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম বা ম্যানুফ্যাকচারিং সমস্যা, আশা করি আমার থেকে অনেকে সার্ভিস বেটার পাবেন। কারণ অনেক টাকা দিয়ে বাইক কিনে যদি সার্ভিস না পান তাহলে সন্তুষ্ট হতে পারবেন না। আর এই রোডের যে সমস্ত বাসগুলো আছে এগুলো কিন্তু কাউকে মানবে না। আপনি কে, আপনি কত টাকার বাইক চালাচ্ছেন এটা ওদের দেখার প্রশ্নই আসে না। আমি আসার সময় আমার গাড়ির স্পিড ছিল 115-20, আমার পাশে একটা বাস গেছে সাকুরা, সেটা সম্ভবত বরিশাল রোডে চলাচল করে। সেই সাকুরা বাসের স্পিড ছিল 125-130, মানে 130 প্লাসের স্পিড ছিল। কারণ আমার যদি 120 হয় বাইকের স্পিড, তাহলে ওই বাসের 130, মানে আমার থেকে প্রায় অনেকটু ডিস্টেন্স মেনটেন করে চলতেছিল। তখন অবশ্য ভিডিওটা আমি কন্টিনিউ করি নাই, কারণ আবহাওয়াটা ওরকম অনুকূল ছিল না। এখন অবশ্য আকাশ হালকা হালকা ক্লিয়ার হচ্ছে, ভিডিওটা করতে পারতেছি, আপনারাও দেখতেছেন। সো আকাশ যদি ফুল ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ভিডিও করা যায় না, আর আপনারা কিন্তু দেখে মজা পান না। ওই যতই দেখা যাচ্ছে কালার গ্রেডিং করা হোক না কেন, ভিডিও কিন্তু 100% দেখে শান্তি পাওয়া যায় না। আকাশ সম্পূর্ণ যদি ক্লিয়ার থাকে তাহলে ভিডিও দেখে যেই মজাটা পাওয়া যায়, আকাশ ক্লিয়ার না থাকলে ওই মজাটা পাওয়া যায় না। আমি এর আগে মাওয়া রোডে অনেক এসেছি, মাওয়া রোড দিয়ে আমার গাড়ি চালাতে ভালোই লাগে। আর এখন অবশ্য সকাল টাইম, গাড়ির চাপে তো নেই। আর আজকে সরকারি একটা উইকেন্ড, এই কারণে গাড়ির চাপ আরও নেই। আবার ঈদের পর 10 থেকে 15 দিন পর আমি যাচ্ছি। সো ঈদের পরপর যাই নেই, কারণ একটা আছে, দেখা যাচ্ছে কক্সবাজার আমার এলাকার কিছু ভাই বাজার গিয়েছিল, তারা হোটেল পায়নি। সো ওদিনই আবার ব্যাক করতে হয়েছে, কক্সবাজার থেকে ঘুরে আবার ব্যাক করছে। এই কারণে বলা চলে যে আমি ঈদের দিন যাইনি। আর ঈদের দিন না যাওয়া সবচেয়ে বেটার। ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের পরে 1 সপ্তাহ কোনো দিক যারা ট্যুর দেয় তারা না যাওয়া সবচেয়ে বেটার। আমার মনে হয় ঈদের 1 সপ্তাহ পর যাওয়া বেটার, কারণ ওই সময়টা প্যারা থাকে না। আর আপনি যদি ঈদের পরপরই বের হন তাইলে কিন্তু বিশাল একটা প্যারায় আপনি পড়ে যেতে পারেন রাস্তার ভিতরে। এই কারণে আমি বলবো যারাই আর কি ট্যুর দেন অবশ্যই ঈদের পরপর যাওয়া উচিত না, অবশ্যই ঈদের কিছুদিন পর যাবেন। ঈদের একবারে 1 দিন 2 দিন পর যাবেন না, ঈদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যাবেন। তাহলে আপনারা ট্যুরটা 100% দিতে পারবেন, মন খুলে ঘোরাঘুরি করতে পারবেন, মন খুলে অনেক কিছু দেখতে পারবেন, ভিউ এনজয় করতে পারবেন। না হলে কিন্তু আপনারা ঠিকমতো ঘোরাঘুরিও করতে পারবেন না। দেখা যাচ্ছে আমার যেই ভাই বাদাররা কক্সবাজার থেকে ঘুরে আসছে, ওরা কিন্তু কক্সবাজার থাকার উদ্দেশ্যেই গিয়েছিল। তো ওদের কিন্তু কক্সবাজার থাকাও হলো না, কক্সবাজার ঘোরাও হলো না, জাস্ট ওরা বাইক চালায় গেছে 8-9 ঘন্টা 10 ঘন্টার মতো, আবার বাইক চালিয়ে ঢাকা ব্যাক করছে। কারণ ওরা কোনো জায়গায় হোটেল পায়নি, ওরা জাস্ট চট্টগ্রামে, ওরা চাইছিল সীতাকুণ্ডের এই সাইডটায় এসে থাকার জন্য, চট্টগ্রাম ফটিকছড়ি এই সাইডটায়, ওরা ওই দিকেও আসলে রুম পায় নাই। দেখেন, মানে বাংলাদেশের ট্যুরিস্ট সেক্টর কিন্তু আপনার অনেক সম্ভাবনাময় সেক্টর। জাস্ট একটু আমাদের সরকার, আমাদের প্রশাসন হালকা নজর দিলে এই সেক্টরটা কিন্তু অনেক ডেভেলপ করা যায়।
আমি কিছুদিন আগে রিসেন্টলি থাইল্যান্ড থেকে ঘুরে আসলাম, এর আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, এর আগে সিঙ্গাপুর থেকে ঘুরে আসছি। সকল দেশে কিন্তু আপনার ট্যুরিস্টদের সর্বোচ্চ মর্যাদা দেয়, কিন্তু আমাদের দেশে ট্যুরিস্টদের কোনো দাম নেই। আমাদের দেশে টাকা কিন্তু যত টাকা খরচ হয়, আপনি কক্সবাজার যদি একটা ফ্যামিলি নিয়ে যান, দেখা যাচ্ছে বাস দিয়ে যান, এসি বাসে গেলে যেই টাকা খরচ হয় সেম টাকা দিয়ে আপনি থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন। সর্বোচ্চ 20-30 হাজার টাকা বেশি লাগবে। আপনি 1-1.5 মাস আগে বিমানটা কাটলে টিকিটটা দেখা যাচ্ছে আপনার 10-15 হাজার টাকা কমে পাবেন। 20-25 হাজার টাকায় বিমানের টিকিট পাওয়া যায় থাইল্যান্ডের। এটা আপনার এজেন্সি পেতে, আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনি কিনতে পারবেন। আমি যখন গিয়েছিলাম তখন 21 হাজার টাকা নিয়েছিল। তো আপনি অল্প টাকা দিয়ে কিন্তু সহজে ট্যুর করতে পারবেন। আমাদের দেশে যেই টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকা দিয়েই কিন্তু আপনি থাইল্যান্ডে, ব্যাংকক, আপনি পাতায়া, পুকেট সেসব জায়গায় ট্যুর করতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে ট্যুর করতে পারবেন। অবশ্য আমাদের দেশের সরকারের এটাতে একটু নজর দেওয়া দরকার, কারণ আমাদের দেশের ট্যুরিস্ট সেক্টর, আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন ওইসব দেশের মানে বিদেশি, যেমন অস্ট্রেলিয়ান অনেক আমার ফ্রেন্ড হয়েছিল, ইউরোপের কিছু ফ্রেন্ড হয়েছিল, তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারি তারা জানেই না যে বাংলাদেশের ট্যুরিস্ট সেক্টর আছে। বাংলাদেশের কক্সবাজার যে আছে, বাংলাদেশের সিলেট যে আছে, প্রাকৃতিক সৌন্দর্য, তারা জানেই না বাংলাদেশে এইসব জায়গা আছে। জাস্ট আমরা খালি বলি আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসে, বৈদেশিক পর্যটক আসে, কিন্তু আদৌ আমাদের দেশে কতটুকু বৈদেশিক পর্যটক আসে, বৈদেশিক মুদ্রা আসে, সেটা আমাদের দেশের সরকারের কাছে সঠিক মতো হিসাব আছে? আমার জানার মধ্যে নাই হিসাব। থাকলে তো এরকম হতো না ভাই। কারণ আমাদের দেশে পর্যটক খাত দিন দিন যে পরিমাণ অবনতি হচ্ছে, কিছুদিন পর আমাদের দেশের নিজেরাই তো আরেক জায়গায় ঘুরতে যাইবো না। কারণ এইভাবে যদি হোটেল না পায়, রিসোর্ট না পায়, আর আমাদের দেশের রিসোর্ট, কটেজ, হোটেল কি অবস্থা! আপনার ঈদ আসলে তারা 5 টাকার ভাড়া 50 টাকা করে দেয়। এটা কেন? ওয়াই? আমি তো ইন্ডিয়াতেও গিয়েছি, ইন্ডিয়াতে পূজার সময় গিয়েছিলাম, তারপরও তো এত ভাড়া ছিল না। সো তাদের তো সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হলো ইন্ডিয়াতে পূজা। আমি দিল্লিতে গিয়েছি পূজার সময়, সো দিল্লিতে কিন্তু পূজার সময় এত ভাড়া ছিল না, যেই ভাড়া সেম ভাড়াই রেখেছে। তো তারা ট্যুরিস্টের সম্মান করে, তাদের দেশে ট্যুরিস্ট যাবে না কোথায় যাবে? দেশে আসবে যেই দেশে ট্যুরিস্টের কোনো দাম নেই। ট্যুরিস্টের মানুষ মানে জাস্ট ভাবে যে ওরা আসছে আবার তো চলেই যাইবো, সমস্যা কি? ওর কাছে যত রাহা রাইহে দেয়। আমি ভাই যতগুলো দেশ দেখছি আমাদের দেশের মতো এরকম সেলফিশ ট্যুরিস্ট সেক্টর কোনো জায়গায় দেখি নাই। তাও নিজে ভ্রমণ করি, এই কারণে যাচ্ছি কুয়াকাটা। অনেকে বলতে পারেন তাহলে আপনি দেশে কেন ভ্রমণ করতেছেন? আপনাদের দেখানোর জন্য, আমি নিজে উপভোগ করার জন্য। এই কারণে দেখা যাক নিজের দেশ কবে উন্নত হয়, একমাত্র আমার উপরওয়ালাই জানে। কারণ এদেশ কবে উন্নত হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। এদেশ ব্রিটিশরা শাসন করে যখন থেকে ভেঙে দিয়ে গেছে, আমাদের গোড়াই তো ভেঙে দিয়ে গেছে ব্রিটিশরা। তো ব্রিটিশদের রক্ত আমাদের শরীরে বইছে না, এই কারণে আমরাই তো এখন পর্যন্ত উন্নতি লাভ করতে পারলাম না। সমস্ত জাতি উন্নতি লাভ করতে পারতেছে, কিন্তু আমরা উন্নতি লাভ করতে পারতেছি না। স্বাধীনতার 50 বছর হয়ে গেছে আমাদের দেশ, 50-55 বছরে কোন জাতি উন্নতি না লাভ করছে? আপনাকে কত চিন্তা করেন। স্বাধীনতার এত বছর হয়ে গেছে, আমরা কেন এখনো সভ্য জাতি হইতে পারি নাই? যাই হোক, কুয়াকাটা যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। যে প্রশ্নগুলো আপনাদের সামনে রেখেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন। কথাগুলো বেশি মনে হয় একটু তিতো হয়ে গেছে আজকে। তিতো বলতে মানে একটু বেশি মানে হার্ডকোর কথা বলে ফেলেছি। এরকম কথা আমি সচরাচর বলি না, কারণ আমি আসলে আমাদের দেশের ট্যুরিস্ট সেক্টরটা নিয়ে অনেক মানে বিব্রত। কারণ আমাদের দেশে এরকম কেন? আমাদের দেশের মানুষই দেশে, আমি আমাদের দেশে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম নিয়ে। সেটা না হয় আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখবেন। এখন দেখতে থাকেন, কুয়াকাটা যাচ্ছি, দেখা যাক আমার টাঙ্কিটা খোলা যায় কিনা। আল্লাহ ভরসা, চিন্তা করেন না, খুলতে পারবো, কারণ আমার ভাই বাদার ওখানে আছে। আর এখন অবশ্য 8টা বেজে গেছে, তো টুকটাক মনে হয় ওইদিকে সার্ভিস সেন্টারগুলো খুলেছে বাইকের। না হয় একটা সার্ভিস সেন্টারে ঢুকিয়ে বাইকটা সার্ভিস করে নেব, টাঙ্কি চেঞ্জ করে ফেলবো, না হয় সমস্যা কি? এখন যাচ্ছি ট্যুরে, টাঙ্কি না হয় চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বাইকটা এখন একটু টানাটানি করতেছি, কারণ সকাল টাইম সার্জেন্ট না থাকার চান্স সবচেয়ে বেশি। এই কারণে যদি সার্জেন্ট থাকে মামলা 100% শিওর। ওভার স্পিডের মামলা 4000, 6000ও হয়। আমার অনেক ড্রাইভার 15,000ও খেয়েছে ওভার স্পিডের মামলা। সো এক মামলার ভিতর আরেক মামলা ঢুকাই দিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। আপনারা কিন্তু ওভার স্পিড কখনো করবেন না, যতটুকু আপনি আয়ত্ত করতে পারবেন অতটুকু আপনি স্পিডিং তোলার চেষ্টা করবেন। জীবনটা হলো এরকমই, জীবন যেখানে যেমন, আপনার সব পরিস্থিতিতে খাপ খাওয়ানোর মানসিকতা যদি থাকে তাহলে আপনার সব জায়গায় বেস্ট। আর যদি আপনার সব মানসিকতা না থাকে সব পরিস্থিতিতে খাপ খাওয়ানোর, তাহলে আপনি জীবনে বেশি দিন সাস্টেন করতে পারবেন না।
এটাই বলতেছিলাম আর কি। এখন দেখেন গাড়ির ট্যাঙ্কি কিন্তু ভেঙে ফেলতে হয়েছে, কারণ এই জায়গায় প্রায় আমি বাঙ্গাতে এসেছি 7:30টার দিকে। আমি 7:30টা থেকে দৌড়ে মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হবে, এখন পর্যন্ত কোনো মিস্ত্রি এটা খুলতে পারেনি ট্যাঙ্কি। পরে পরিশেষে যদি ঢাকা ব্যাক করি তাহলে তেলে হবে না, সো এই কারণে ভাইবাদাররা ছিল, তারা বলতেছে ভেঙে ফেলেন। যাই হোক, ভেঙে ফেললাম, এটা ভাঙ্গার প্রয়োজন ছিল, কারণ না হলে আমি ঢাকা ব্যাক করতে পারবো না। যাই হোক, জীবন যখন যেমন সব কিছু খাপ খাইয়ে চলতে হবে। এখন আছি বরিশাল মহাসড়কে, মানে ভাঙ্গার পর বরিশাল মহাসড়কের দিক যাচ্ছি। আমি সামনে অবশ্য এক জায়গায় তেল নিব, কারণ আমার গাড়িতে তেল নেই, 2 দাগ তেল আছে, অলমোস্ট 80 কিলোর মতো যাবে, তারপর ইমার্জেন্সি চলে আসবে। তো দেখা যাক কতটুকু যেতে পারি। আমরা এখন আছি বরিশাল, সো বরিশাল হাইওয়ে দিয়ে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। এই হাইওয়েটা হলো সিঙ্গেল লেনের, এই হাইওয়েটা সিঙ্গেল লেনের, এই কারণে একটু বিপজ্জনক আর কি। বাংলাদেশের মানে ঢাকা সিলেট হাইওয়ের মতো বিপজ্জনক। ঢাকা সিলেট হাইওয়েতে যেভাবে আপনার সিঙ্গেল লেনে গাড়ি চলে, সেম এদিক দিয়েও সিঙ্গেল লেন। হয়তো এখনও এদিকে ওরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় নাই বলে সিঙ্গেল লেন রেখেছে, আর না হলে এতদিনে সিঙ্গেল লেন থাকার কথা না। আমাদের সবগুলো বাইক এখন একসাথে হয়েছি, অলমোস্ট 10:50 বাজে। তো 10:50 হয়েছে কেন সেটা তো অনেকে জানে না। আমার গাড়ি নষ্ট হয়েছিল, মানে আমার ট্যাঙ্কি খুলতেছিল না তেলের। আরেক বড় ভাইয়ের গাড়িতে মোবিল চলে গিয়েছিল, তারপর স্পার্ক প্লাগ চলে গিয়েছিল। এ থেকেই অনেক বিশাল সমস্যার সম্মুখীন হয়েছি আমরা রাস্তার ভিতরে। অবশ্যই লং ট্যুরে আসার আগে এগুলো চেক করে আসা উচিত। আর আমি যখন আসছি, আমার গাড়িতে এই সমস্যাটা ছিল। আমি জানি যে এটা খোলা যাবে না, কারণ ট্যাঙ্কি একবার লক হলে এই লক আর খোলা যায় না। আমি জাস্ট ভেঙে ফেলতে হয়েছে লকটা, মানে ট্যাঙ্কির লকটা সম্পূর্ণ ভেঙে ফেলতে হয়েছে। আশা করি কোনো সমস্যা আর হবে না, হয়তো একটু মাইলেজ কম পাবো, যেহেতু আমি চাপ দিয়ে পলি দিয়ে আটকিয়ে রেখেছি। দেখা যাক, যদি মাইলেজ কম পাই, কিছু তো করার নেই। যাই হোক, দেখা যাক। এই যে আমাদের টিম মেম্বার মানে উড়াদুরা চালাচ্ছে, ওনাদের হেভি মানে ট্যুর করে অভ্যস্ত তো। আর কিছু লোক আছে, একজন লোক আছে পিছনে, উনি একটু নিউ, মানে আনারি লোক আর কি। ওনার তো ট্যুর ট্রাভেল করে অভিজ্ঞতা নেই, এই কারণে আস্তে আস্তে চালাচ্ছে। আমার নিজের অবশ্য ট্যুর করে ভাই আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে, দেশে বিদেশে সব জায়গায় বাইক চালাইছি। মানে বাংলাদেশের মতো এরকম প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো দেশে নাই। মানে বাংলাদেশে তো আপনার একটা ঘুরলে নিজের দেশ আলাদা একটা অনুভূতি আছে, ওই রকম অনুভূতি আসলে পাওয়া যায় না। আমরা টোটাল 7টা বাইক যাব, এখন যাচ্ছে হলো 7টা বাইকে সবগুলোতে 2 জন করে, খালি আমার বাইকে সিঙ্গেল, মানে 6টা বাইকে 2 জন করে 12 জন, আর আমি সিঙ্গেল, টোটাল 13 জন লোক। আমরা এখন যাচ্ছি, টোটাল হলো আপনার 6 জন। আর একটা বাইক সন্ধ্যার পরে রওনা দিবে ঢাকা থেকে, ওনার একটু কাজ আছে, অফিস করে সন্ধ্যার পরে রওনা দিবে, যেহেতু কালকে ফ্রাইডে। সো ফ্রাইডে থাকার কারণে উনি সন্ধ্যার পরে রওনা দিবে। তো যেমনটি বলছিলাম, এদিকে কিন্তু এই যে আপনার এরকম 3 চাকার টেসলাগুলো আছে, সেই টেসলাগুলো থেকে একটু সাবধান। মানে এই টেসলাগুলো কিন্তু হিতে বিপরীত কখন আপনার সাথে হয়ে যাবে সেটা আপনি কল্পনা মানে মুহূর্তের ভিতরে হয়ে যাবে। আর এগুলো ব্যাটারি চালিত, এগুলোর কিন্তু আপনার কোনো ব্রেক নেই, যেই ব্রেক আছে ওইটা জাস্ট ভাগ্যের উপর ব্রেক, কখন ব্রেক হয় কখন না হয় এটা আসলে বোঝা বড় দায়। দেখেন এখানে পরিবহন করতেছে ডিম, এটা কেউ টেসলা বানিয়ে নিছে ব্যাটারি। আমাদের দেশের মন্ত্রীরাই তো সংসদে দাঁড়িয়ে বলে এগুলো নাকি বাংলার টেসলা, তাহলে ওনারা তো সাপোর্ট পাবে। কিছুদিন আগে সরকার বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ গাড়ি ঢাকাতে চলাচল, কী আন্দোলনটা হয়েছে। সো তাদের আন্দোলনের কাছে কিন্তু সরকারও লাস্ট মুহূর্তে ছাড়তে বাধ্য হয়েছে, মানে সরকার চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে। এই টেসলা ড্রাইভারগুলোর প্রচুর মানে ক্ষমতা, সো তাদের কিন্তু আপনার প্রচুর পাওয়ার আছে বর্তমানে, কারণ এগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বিভিন্ন থানা ওয়ার্ড জেলা পর্যায়ে নেতা ফেতারা ইউজ করে বা নেতা ফেতাদের আন্ডারে থাকে, এই কারণে আর কি তাদের বলা চলে হিউজ ক্ষমতা। আমার আপনার থেকে প্রচুর গুণে ক্ষমতা। আর বাংলাদেশ তো বর্তমানে এই ক্ষমতা দিয়েই চলতেছে। আপনি সাধারণ মানুষ, আপনার কোনো দাম নেই, আপনাকে কেউ কিছু দিয়ে গুনবে না। এই কারণেই যারা আর কি ট্যুর ট্রাভেল করেন এগুলো থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন। আর বাসগুলো দেখেন, ওদের কোনো মনুষ্যত্ব আছে? মানে এক লেন থেকে আরেক লেনে চলে আসে, এক লেন থেকে আরেক লেনে কীভাবে চাপ দেয়, ওদের কোনো মনুষ্যত্ব নাই ভাই। ওরা বাস চালায় মানে ওরা বিমান চালায় রাস্তায়, ওরা হইলো রাস্তার বিমান। আর হুন্ডার চালায় মানে আমরা রাস্তার ভিতরে রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালায়, আমাদের এরকমভাবে। অথচ একটা চিন্তা করতে পারে, যিনি হুন্ডারটা চালায় উনি তো হুন্ডারটা অবশ্য কিনেই চালাচ্ছে, ওনাদের আসলে চিন্তা ভাবনাগুলো নেই। আর এই রোডটা এই প্রথম আমার ফার্স্ট বাইক দিয়ে আসা ঢাকা বরিশাল। আমি ওইদিকে খুলনার দিক গিয়েছিলাম, গোপালগঞ্জের দিক গিয়েছিলাম, কিন্তু ঢাকা বরিশাল রোডে আমার এই প্রথম, কারণ এই রোডে এর আগে আমার আসা হয় নাই। আর এই রোডে দেখছেনই তো প্রচণ্ড গাড়ির চাপ, মানে প্রচণ্ড ওভারটেকিং করতে হবে।
এটা হলো আপনার নিয়ম হয়ে গেছে এই রোডের। আপনি ওভারটেকিং না করতে পারলে এই রোডে দেখেন, এই যে দেখেন বোকাচোদা এই লেনে তেই লেনে যায় বোকাচোদায়, দেখছেন? এখন গাড়িটা এই রোডে আপনার দিতেই হবে। এই যে এটা যদি আপনার হুট করে আমার গাড়ির স্পিড থাকতো 90-95, তাহলে তো ওইও মরতো আমিও মরতাম, আমার বেশি ক্ষয়ক্ষতি হইতো, আর কিছু কম ক্ষয়ক্ষতি হইতো। যাই হোক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। স্পিডিং কখনো ভালো জিনিস নয়। আমি যতটুকু স্পিডিং পারি অতটুকু আমি করি স্পিডিং, আমার কন্ট্রোলের বাইরে আমি স্পিডিং করি না। দেখা যাক এখন কতটুকু যেতে পারি। আপনাদের সাথে আসি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়। লাইক কমেন্ট শেয়ার আপনারা করেন না, তো অযথা আপনাদের বলি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে তো টাকা পয়সা খরচ হয় না, অযথা লাইক কমেন্ট শেয়ার কেন করেন না? আর বাজারের ভিতরে এরকম বিট দেওয়া আছে, একটা জিনিস ভালো, এরকম বিটের ভিতরে দাগ দেওয়া আছে। এগুলো থাকলে অবশ্য রাস্তাঘাটে কোথায় কী অবস্থা, কোথায় বিট আছে এগুলো বোঝা যায়। যেমন অনেক হাইওয়েতে কিন্তু এরকম বিট দেওয়া থাকে না, ওইসব হাইওয়েতে কিন্তু আপনার রিস্ক হয়ে যায়, একটু হালকা পরিমাণে রিস্ক হয়ে যায়। দেখা যাক কতটুক যেতে পারি আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। যাচ্ছি কুয়াকাটা, বরিশাল যে আবার ব্লগটা শুরু করতেছি। আমরা এখন বরিশাল হাইওয়েতে আছি, কিন্তু বরিশাল এখনও যাই নাই। বরিশাল মনে আরও 10 কিলোমিটার দূর আছে। 10 কিলোমিটার পর আপনাদের আবার দেখা হচ্ছে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেও ভিডিওটা 20 মিনিটের মতো হবে, 20 মিনিট বা 15 মিনিটের মতো হবে। তো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও আপনারা দেখতে অনেকে পছন্দও করেন না। না হলে আমি তো লাইভই করতে পারতাম, গোপ্রোতে ঘন্টার পরে ঘন্টা লাইভই করা যেত। যে লাইভ আপনারা আমার ফেসবুক ইউটিউব চ্যানেল 2 জায়গাতেই দেখতে পেতেন। যদি লাইভ দেখতে চান রোডের ভিউ, তো তাহলে আমি লাইভ করব। আপনারা অবশ্যই কমেন্ট করলে আমি লাইভ করতে ইচ্ছুক আছি, সমস্যা নেই। আর এটা কিন্তু আপনার এই যে উঁচা খোঁচা আছে, সাবধানে দেখেন। গাড়ি কিন্তু আপনার একটু এদিক সেদিক হলে গাড়ি উল্টে যাওয়ার রিস্ক আছে, মানে উঁচা খোঁচা আছে, রাস্তা এবড়ো থেবড়ো আছে। তো একটু সাবধানে আপনি যে রোডে রাইড করেন না কেন, একটু কেয়ারফুলি রাইড করলে সব জায়গায় আপনি নিরাপদ। আর কেয়ারফুলি রাইড না করলে আপনি কোনো জায়গায় নিরাপদ না। যেমনটি বলছিলাম, এই রোডে আসলে এরকম চিহ্ন দেওয়া আছে আইল্যান্ডগুলোতে। এখন পর্যন্ত যতটুকু আসছি অতটুকু দেখে আমি বুঝতে পারছি এই চিহ্নগুলো থাকাতে অনেক সুবিধা হয়েছে। এখানে যাত্রী ওঠাচ্ছে আর পুরো রাস্তার দিয়ে ব্লক করে বাসগুলো যাচ্ছে। এগুলো আমাদের দেশেই হয়, আমাদের দেশে এগুলো সম্ভব। এটা আমাদের মানে কি বলে, এটা আমাদের একটা রীতিনীতি হয়ে গেছে আমাদের দেশের। আর বিশ্বের কোনো দেশে এরকম কালচার নেই, ইন্ডিয়াতে এরকম কালচার নেই যে রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানোর। এটা আমাদের দেশে কালচার। বরিশাল যাওয়ার সময় আশেপাশের ভিউগুলো দেখছেন, মানে কড়া একের ভিউ, গাছপালা, অনেক সুন্দর রাস্তাটা একটু ডেঞ্জারাস হলেও 1 লেনের, সো একটু ডেঞ্জারাস হলেও যারা আসলে প্রতিনিয়ত বাইক রাইড করে বা ট্যুর ট্রাভেল করে অভ্যস্ত তাদের জন্য অত একটা সমস্যার রাস্তা না, কিন্তু একটু দেখে শুনে চালাতে হয় যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা। আর রাস্তাটা কিন্তু আপনার প্রচুর সৌন্দর্য। আর যদি একবার আর্লি ভোরে আসতে পারেন এই রাস্তা দিয়ে, আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ এই যে বাজারের যে সমস্ত পাবলিকগুলো, তারপর মানুষ যে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, গরু রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, ছাগল রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, এগুলো আসলে আর্লি ভোরে আসলে আপনারা দেখতে পাবেন না। আর্লি ভোর বলতে অলমোস্ট আপনারা যদি সকাল 7টা-8টার ভিতরে এদিক পার হন, মানে বরিশালটা পার হন, তাহলে আপনারা মনে হয় এগুলো আসলে পাবেন না। এই যে অটো, ভ্যান গাড়ি, রিক্সা, এগুলো আসলে পাবেন না। আর আমরা যেহেতু আস্তে আস্তে গাড়ি 2টা গাড়ি নষ্ট হয়েছে, রাস্তা আমার নিজেরটা নষ্ট হয়েছে। বলতে আমার নিজের গাড়ি যে ডাকনাটা ছিল, তেলের ডাকনা ক্যাপ, সে ক্যাপটা খুলতেছিল না, পরবর্তীতে সেটা ভেঙে খুলতে হয়েছে। এই কারণে আর কি আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, বা আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর না হলে আমরা চেষ্টা করতাম যে সকাল 7টা বা 9টার ভিতরে এই এলাকাটা পার হয়ে আমরা 10টার ভিতরে কুয়াকাটা ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, যেহেতু আমি 6টার দিক ঢাকা থেকে রওনা দিছি। এখন বাঁচতেছে অলমোস্ট 12টা। আর এই যে এই রোডে সবচেয়ে বিপজ্জনক হলো আপনার এই যে এরকম 3 চক্র যে তেলবাহী গাড়িগুলো আছে, এগুলোকে আগে বেবি বলতো, মানে নতুন একটা গান আছে না, এগুলো আগে বেবি বলতো। এই বেবিগুলো এই রাস্তায় সবচেয়ে বিপজ্জনক যানবাহন। মানে এরা কোনো ব্রেক তো অটোর মতনই নাই, প্লাস হলো কোনো সিগন্যাল টিগন্যাল কিছু বোঝে না। আমার সাথে একটা সংঘর্ষ হতে নিয়েছিল। আর এই যে এরকম মানুষ দৌড়দৌড়ি করে। আমরা এখন আছি উজিমপুর, এরকমই একটা উজিমপুর। সো গৌর নদী আমরা কিছুক্ষণ আগে ঢুকছি, এখন উজিমপুর দিয়ে যাচ্ছি। আমরা অলমোস্ট আর 20-25 মিনিটের ভিতরে বরিশাল শহরে ঢুকে যাব, বা বরিশালটা ক্রস করে ফেলবো। সো আপনারা দেখতেছেন যে ক্যামেরার পজিশনটা আমি জানি না কতটুকু ভালো আছে, কারণ ক্যামেরার কিছুক্ষণ আগে ক্যামেরাটা সরেছে আমার হেলমেটের সাথে লেগে আর কি, ক্যামেরাটা হালকা একটু পজিশন ভিন্ন হয়েছে।
আর এইদিকে প্রচণ্ড পরিমাণে এরকম বাজার আছে, এটা মনে হয় আর্লি মর্নিং মানে অনেক সকালে আসলে এই বাজারগুলো আসলে বসে না, তখন যদি আপনারা আসেন সবচেয়ে বেটার হয়। আমি যেদিন বরিশাল থেকে ব্যাক করব বা কুয়াকাটা থেকে ব্যাক করব, ওই দিন আসলে আমি সকালে যাওয়ার চেষ্টা করব, কারণ এই সময় আসলে আপনার আসলে অনেক প্রবলেম হয়। এই যে বিভিন্ন গাড়ি টাড়ি এগুলো অনেক প্রবলেম করে, যেগুলো আসলে ঝামেলা হয় আর কি, হালকা পাতলা আপনার প্রতিনিয়ত সমস্যা হয়। আর এই যে আমি একটা টোল দিলাম না, দরকার কি একটা টোল দেওয়ার? এগুলো কোনো আপনার সরকারি পারমিশন আছে? অনেকে বলতে পারেন এগুলো আপনি টোল না দিয়ে ভুল করছেন, বা এগুলো এখনও কেন এগুলো টোল তোলা হবে? কোন ব্রিজ? এই রোডে একটাই সমস্যা, প্রচুর পরিমাণে টোল দিতে হয়। আমি কিন্তু অলমোস্ট আপনার 4টা টোল দিছি, মানে বরিশাল গরু নদী পার হওয়ার পর এই পর্যন্ত আসার জন্য, মানে 4টা টোল দিয়ে ফেলেছি। আরও কতগুলো টোল দিতে হবে এখন আমি জানি না। আরও 18 কিলোমিটার আছে বরিশাল, এখান থেকে আরও 100 কিলোমিটার সম্ভবত আপনার কুয়াকাটা। সো কুয়াকাটা যেতে আরও কয়টা টোল দিতে হয়? আমি দেখেছি যে রোডে নাকি টোলের একটা ঝামেলা করে, মানে টোল নিয়ে একটু সমস্যা করে। এটা সম্ভবত এই সেতুর একটা টোল ছিল, সরকারি টোল তো এখন আর নেই। দেখেন কি চাপ, মানে একটু আপনার এদিক সেদিক হলেই যে মৃত্যুর সংখ্যা আছে। এই রোডে একটু এদিক সেদিক হলেই মৃত্যুর সংখ্যা। একদম মাথা ফ্রেশ রেখে গাড়ি চালাতে হবে। যদি কোনো ঝামেলা করেন এই রোডে বা ঝামেলা করি এই রোডে, তাহলে মরা ছাড়া আর কোনো উপায় নাই ভাই, কারণ এই রোডে প্রচুর সমস্যা। অবশ্য মাথা ঠান্ডা করেই আমরা সকলে যারা বাইক রাইড করি, মাথা ঠান্ডা করেই বাইক রাইড করার চেষ্টা করব, কারণ এই রোডে আসলে এরকম পাগলামি টাগলামি করে বাইক রাইড করার দরকার নাই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই যে আর একটা চাঁদাবাজি, মানে এই টোলগুলোর কবে পরিশোধ হবে? সেতুর সময় দিতেছে কিন্তু টোলের সময় যায় না। ঠিকই দেখবেন এগুলোর কাছ থেকে নেয় না, এলাকার মানুষ দেখলে ঠিকই নেয় না, কিন্তু বহিরাগতদের কাছ থেকে চাঁদাবাজি, এক নামক চাঁদাবাজি আর কি। এই সেতুর টোল এখনও নিতে হবে? এই থেকে কত ভালো ভালো সেতুর টোল নেয় না, শোধ হয়ে গেছে, এই সেতুর টোল এখনও নিতে হইব? মানে দেখেন খালি কয়টা টোল নেয়, মানে কুয়াকাটা যে মানুষ যাবে কত টাকা টোল নেয় এভারেজে। এই জায়গাতে একটা স্কিপ করে চলে আসছি, কারণ ওইটাতে আমার টোল দিতে হয় নাই, ভিড় ছিল প্রচুর, আমি পাশ কাটিয়ে চলে আসতে পারছি। এই জায়গায় যদি আপনার পাশ কাটিয়ে চলে যাওয়া যেত তাহলে চলে যেতাম, কিন্তু টোলটা দিতে হলো। আমাদের যে ট্যুর মেম্বার ছিল উনি আর কি সামনে ছিল, উনি টোলটা দিয়েছে, পরবর্তীতে হোটেল যে আমরা হিসাব টিসাব করে ওনাকে দিয়ে দিব। এরকম একটা সেতুর এত টাকা টোল নিতে হবে 20 টাকা করে, মানে ওই জায়গায় 20 টাকা, এই জায়গায় 20 টাকা, 40 টাকা কিন্তু টোল অলমোস্ট দিয়ে ফেলেছি। আরও নাকি সামনে 100-150 টাকা টোল আছে, দেখা যাক। কারণ কুয়াকাটা একটা হয়রানি বর্তমানে বাংলাদেশে। আসলে এই ব্যাপারগুলো সরকারের দিক থেকে নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে আমাদের যে মেয়র হানি ফ্লাইওভারের পর একটা টোল নিত, সেই টোলটা কিন্তু বন্ধ করে দিয়েছে। সেটাতে আপনার এখন মনে হয় আর নেয় না। পদ্মা সেতু টোল চালু হওয়ার পর ওই টোলটা বন্ধ করে দিয়েছে, ওইটা ছিল অবৈধ টোল। মানে এলাকার নেতা টেতারা এগুলো টোলগুলো তুলে তারা বাগবটরা করে খায়। এগুলো শুধু আমাদের বাংলাদেশেই দেখা যায়। জয় হোক আমাদের বাংলাদেশের, জয় হোক। আমাদের বাংলাদেশে যদি একটা বিদেশি পর্যটক আসে, সামান্য কুয়াকাটা যেতে চায়, তাহলে কত টাকা টোল দিয়ে পর্যটকের মন মানসিকতা কতটুকু থাকবে সেটাও তো দেখার বিষয়। এটা সম্ভবত বরিশাল ভার্সিটির যে রোডটা আছে ওই রোডটায় আমরা এখন আছি। ওই রোডে একটা আপনার বাংলাদেশ মেরিল একাডেমি বরিশাল, এই জায়গা দিয়ে যাচ্ছি এখন। সো আমি অবশ্যই এই রোডটা চিনি না, কারণ আমার কুয়াকাটা একদমই ফার্স্ট, আমি কুয়াকাটা কখনো যাইনি লাইফে। সেই কারণে আর কি যিনি চিনে ওনাকে সামনে দিয়েছি, উনি এর আগে একবার গিয়েছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি এখন। আমরা বরিশাল শহরে ঢুকেছি, আর বরিশাল শহরটা আপনার হিজিবিজি অনেক, ঢাকার মতো, এই কারণে আর ভিডিও করলাম না। কারণ হিজিবিজি একটা শহরে ভিডিও করে আর কি দেখাবো, আমরা তো এমনি তো হিজিবিজি প্রতিনিয়তই দেখি ঢাকাতে। তো বরিশালটা হলো প্রচুর হিজিবিজি। কুয়াকাটা 106 কিলোমিটার, বোলা 40 কিলোমিটার, আর পটুয়াখালী 36 কিলোমিটার। সো কুয়াকাটা এখন 106 কিলোমিটার, প্যারা নাই, 1-1.5 ঘন্টা লাগুক,
বা 2 ঘন্টা লাগুক, সমস্যা নেই, আমরা আবার খাবারের বিরতি দিব। মানে আমরা বের হয়েছি সকাল 6টার দিকে, এখন বাজতেছে 1:50, তার মানে অলমোস্ট কিন্তু 6-6.5 ঘন্টা হয়ে গেছে। এত সময় লাগতো না অবশ্য, আমরা রাস্তার ভিতর বিরতি দিছি অনেক, আমরা রাস্তার ভিতর অনেকগুলো বিরতি দিছি। এখানেও টোল আছে, মানে এখানেও চাঁদাবাজি বিদ্যমান, এই যে দেখেন এখানেও চাঁদাবাজি বিদ্যমান। সো টোল যারা পিছনে আছে তাদেরকে দিতে হবে 100%। ওই বাসটার আটকাইছে, এই কারণে আমি পাশ কাটিয়ে চলে আসতে পারছি। মানে 2টা টোল গেছে, কিন্তু 2-3টা, এটা নিয়ে 3টা টোল। এই ব্রিজটার টোল নিতে হবে, এটা কেমন আমাদের দেশের পরিস্থিতি? মানে আগে একটা ব্রিজের টোল নিছে, মানে ব্রিজ থাকলেই জাস্ট টোল খুলে বসে আছে। এগুলো বিভিন্ন, এখন আমাদের দেশের কালচার তো আপনারা জানেনই যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের দেশের কালচার কীরকম। এই কারণে আমরা অনেক উন্নতি করতে পারতেছি দিন দিন, আমরা অনেক উন্নতি করেছি আমাদের দেশের কালচারের কারণে। আর উন্নতি হবে আমাদের দেশের, এরকম উন্নতি হবে যেটা বিশ্বের কোনো দেশের হয় নাই। উগান্ডা, সিরিয়ার মতো হয়ে যাবে আশা করা যায় এরকম চলতে থাকলে। যাই হোক, এখন বরিশাল, এখন এটা কি লেখা আছে এখানে, স্বাগতম জালকাঠি। সো আমরা জালকাঠিতে আছি এখন, বরিশাল জেলায় জালকাঠিতে আছি। সো এখন জালকাঠি দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে। আপনাদের আবার আমি দেখাবো, সেটা হলো পটুয়াখালীতে যে তারপর আবার ভিডিওটা স্টার্ট করতেছি। আবার কুয়াকাটার যাওয়ার সময় আবার ভিডিও স্টার্ট করব। এর ভিতরে যদি রাস্তায় কোনো ভালো ভিউ পাই তাহলেও ভিডিওটা আপনারা দেখবেন। এখন একটু অফ করা যাক। আপনাদের সকলকে স্বাগতম পায়রা সেতুতে। সো আমরা এখন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে, আর পায়রা সেতু পার হলাম এইমাত্রই। পায়রা সেতু পার হয়ে জাস্ট এখন কুয়াকাটা, আর কোনো গন্তব্য নেই, কারণ এখন আর কোথাও থামবো না। হয়তো মাঝখানে একটু খাবার বিরতি দিতে পারি। সো এখন জাস্ট ডাইরেক্ট যাব কুয়াকাটা। কুয়াকাটা যাওয়ার পর দেখা যাক খাবার বিরতি বা কী কী বিরতি দেওয়া যায়, ওগুলো জাস্ট কুয়াকাটা যাওয়ার পরেই হবে। এখন আর কোনো বিরতি দিচ্ছি না। আমার টিম মেম্বাররা পিছনে ছবি তুলতেছে। পায়রা সেতুটা মোটামুটি ছোট হলেও মোটামুটি ভালো আছে, মানে পরিচ্ছন্ন, কোনো যায় ঝামেলা নেই। যেমন আপনার হাই স্পিডে কোনো টানাটানি নেই। দেখা যাচ্ছে আপনার আমাদের পদ্মা সেতুতে তো বাসে যেভাবে টানাটানি করে, ওরকম অত একটা পাগলামি করে না পায়রা সেতু, যে সমস্ত বাসগুলো চলাচল করে। দেখেন টোল নাম্বার 4, আমরা 4 নাম্বার টোল এখন দিব। মানে আমি 2টা টোল স্কিপ করে এসেছি, হয়তো তারা আমাকে ধরে নাই বা তারা আমাকে টোলের জন্য বাধ্য করে না, এই কারণে আমি দেই নাই। এখন পায়রা সেতুতে টোল নাম্বার 4, মানে 4 নাম্বার টোল দিচ্ছি বা দিব আর কি। আর কি বলার আছে, কিছু বলার নেই, কারণ আপনার প্রচুর পরিমাণে টোল দিতেছি, টাকা পয়সা প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে টোল দিচ্ছি, এছাড়া আর কিছু বলার নাই। তো এ হলো বর্তমান অবস্থা। প্রায় কালকে 4-5 ঘন্টা ভিজে ভিজে আসলাম, আজকে আবার যাওয়ার সময় বৃষ্টি, মানে রাস্তার ভিতরে বৃষ্টির যন্ত্রণায় গাড়ি যাচ্ছে না চালানো। কিছুক্ষণ চালালে হাতটা সব মানে বয়ে যায়, একবারে ঝামেলা হয়ে গেছে। আর দেখা যাক, আজকে চেষ্টা করব আজকের ভিতরে ঢাকা পৌঁছানোর। যদি রাস্তায় কোনো ঝামেলা না হয় তাহলে ঢাকা পৌঁছাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। দেখা যাক কতটুকু যাইতে পারি। এখন অবশ্যই যে কুয়াকাটা 4 কিলোমিটার, মানে কুয়াকাটা থেকে বের হয়েছি 4 কিলোমিটার আসলাম, তারপরে থেকে বৃষ্টি। আর আপনাদের সম্পূর্ণ ব্লগটা দেওয়া হয়নি, কারণ গোপ্রোটা খুলে রাখছি, সম্পূর্ণ সেট আপ খুলে রাখছি, কারণ বৃষ্টিতে তো ঝামেলা হয় আপনারা জানেনই। আর একবার ভিজলে এটা আর শুকায় না, গোপ্রো টোপ্রো এগুলো শেষ, একবার ভিজলে সম্পূর্ণ শেষ। দেখা যাক কতটুকু যাওয়া যায়।